নিউক্লিয়ার মডেল। একটা নিউক্লিয়াসের মধ্যে অনেক সংখ্যক প্রোটন এবং নিউট্রন থাকে, অর্থাৎ সেখানে আমাদের যদি পার্টিকেল টু পার্টিকেল আমরা যদি সলিউশন করতে চাই তাহলে সেখানে একটা মেনি বডি সিস্টেম হয়ে যাবে, মানে অসংখ্য ইকুয়েশন হয়ে যাবে। এছাড়া যে নিউক্লিয়ার ফোর্সটা থাকে সেটা খুবই কমপ্লিকেটেড, অর্থাৎ নিউট্রনের সাথে প্রোটনের, প্রোটনের সাথে নিউট্রনের বা প্রোটনের সাথে প্রোটনের, এত রকমের কমপ্লিকেটেড ফোর্স। এই জন্যে এই সমস্ত কাজগুলোকে সহজভাবে করার জন্য নিউক্লিয়াসকে একটা মডেলের আন্ডারে ফেলা হয়। তো সেটা দুভাবে করা যেতে পারে। সেখানে ইন্ডিভিজুয়াল মোশন অফ পার্টিকেলস নিয়ে করা যেতে পারে। সেই ইন্ডিভিজুয়াল মোশন অফ পার্টিকেলস নিয়ে করতে গেলে যে মডেল দুটো ইউজ হয় সেগুলো হচ্ছে ফার্মি গ্যাস মডেল আর সেল মডেল। অন্যদিকে নিউক্লিয়াস একসাথে পুরো নিউক্লিয়াসটাকে নিয়ে করতে গেলে লিকুইড ড্রপ মডেল এবং কালেকটিভ মডেল। তার মানে একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্টিকেলস আর একটা হচ্ছে অ্যাজ এ হোল। তো অ্যাজ এ হোল যে মডেলটা, অর্থাৎ এই লিকুইড ড্রপ মডেলটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। তো সেই লিকুইড ড্রপ মডেল ইন্ট্রোডিউস করার জন্য কিছু অ্যাসাম্পশন রয়েছে। যেমন নিউক্লিয়াস ইনকম্প্রেসিবল ম্যাটার দিয়ে তৈরি, এবং সেখানে আমরা জানি যে প্রপার্টিজ অফ নিউক্লি থেকে আর সমান R0 × 10⁻⁻⁰ এরকম একটা সম্পর্ক আমরা রেডিয়াসের সাথে তার মাস নাম্বারের এরকম একটা সম্পর্ক পাই। সমস্ত নিউক্লিয়নের জন্য নিউক্লিয়ার ফোর্স আইডেন্টিক্যাল। নিউক্লিয়ার ফোর্স স্যাচুরেট করে যায়। আমরা যখন বাইন্ডিং এনার্জি ভার্সেস মাস নাম্বার বা বাইন্ডিং ফ্র্যাকশন ভার্সেস মাস নাম্বার আমরা যখন প্লট করেছিলাম, আমরা দেখেছিলাম যে আস্তে আস্তে সেটা অনেকটা রেঞ্জ জুড়ে সেটা কিন্তু একটা প্রায় কনস্ট্যান্ট মান দিচ্ছে। এটা হচ্ছে স্যাচুরেশন প্রপার্টি অফ নিউক্লিয়ার ফোর্সকে এস্টাবলিশ করে। ঠিক একইভাবে ইন্ডিভিজুয়াল নিউক্লিয়ন্স গুলো নিউক্লিয়াসের ভিতরে যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারে, ঠিক যেমন একটা লিকুইডের ভেতরে তার অ্যাটমগুলো যেমন ঘুরে বেড়াতে পারে। সেই কারণে আমরা নিউক্লিয়াসটাকে ধরেছিলাম যে সেটা যেন একটা স্মল ড্রপ অফ লিকুইড, এবং সেই জন্যই সেই মডেলটাকে বলা হয় লিকুইড ড্রপ মডেল। তো এমন কিছু প্রপার্টি রয়েছে যাতে করে এটাকে লিকুইড ড্রপের সাথে কম্পেয়ার করা যায়। যেমন নিউক্লিয়ার ফোর্সটা লিকুইডের ক্ষেত্রে যে সারফেস টেনশন তার সাথে অ্যানালোগাস। মলিকুল অফ দ্য লিকুইড যেমন বিহেভ করে, নিউক্লিয়াসের যে নিউক্লিয়ন তারাও সিমিলার বিহেভ করে। নিউক্লিয়ার ম্যাটারের যে ডেন্সিটি সেটা অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মাস নাম্বার। ঠিক তেমনিভাবে যেমন লিকুইডের ক্ষেত্রেও তার ডেন্সিটিটা লিকুইডের সাইজ যেমনই হোক না কেন তার উপরে ডিপেন্ড করে না। যেমন একটা তরলের লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন, বাষ্পীভবনের লীন তাপ, যেটা এখানেও ঠিক সেরকম অনেকটা রেঞ্জ জুড়ে কনস্ট্যান্ট বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ার। নিউক্লিয়াসের যে ভাঙন, ডিসইন্টিগ্রেশন, সেই ভাঙনটা ঠিক একটা তরল থেকে যেন বাষ্পীভূত হয়ে, তরলের থেকে বাষ্পীভূত হয়ে অণুগুলি বেরিয়ে আসার মতো, সারফেস থেকে বেরিয়ে আসার সাথে তুলনা করা যায়। এরকম অনেকগুলো কারণ রয়েছে যে কারণে একটা নিউক্লিয়াসকে একটা লিকুইড ড্রপের সাথে তুলনা করা যায়, এবং এটাই হচ্ছে লিকুইড ড্রপ মডেল। তবে লিকুইড ড্রপ মডেল ধরলেও সেখানে লিকুইডের সাথে নিউক্লিয়াসের কিছু কিছু পার্থক্যও থাকে, অর্থাৎ কিছু কিছু সিমিলারিটি যেমন রয়েছে তেমনি কিছু কিছু আমাদের ডিফারেন্সও রয়েছে। মলিকুলসগুলো এই যে ইলেকট্রন সেল, সেই ইলেকট্রন সেলের থেকে বড় দূরত্বে পরস্পরকে অ্যাট্রাক্ট করে। তারপর যখন এই সাইজটা আরো ছোট হতে থাকে, অর্থাৎ আরো ভিতরের দিকে আসতে থাকে, অল্প দূরত্বে,
তখন কিন্তু আবার রিপালশন হয়, খুব স্ট্রং রিপালশন হয়। কিন্তু নিউক্লিয়ার ফোর্সগুলো অ্যাট্রাকটিভ, স্মল রেঞ্জের ক্ষেত্রে নিউক্লিয়ার ফোর্স অ্যাট্রাকটিভ, যেটাকে আমরা বলি শর্ট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স। এটা কিন্তু স্ট্রংগেস্ট ফোর্স। লিকুইডের ক্ষেত্রে যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি সেটা মোটামুটি 0.1 ইলেকট্রন ভোল্টের মতো হয়, এবং তার করসপন্ডিং যে ডি ব্রগলি ওয়েভলেন্থ সেটা 5 × 10⁻⁻11 মিটারের মতো হয়। অন্যদিকে একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে এই এনার্জিটা অনেকটাই বেশি, সেটা 10 মেগা ইলেকট্রন ভোল্টের মতো হয়, এবং ল্যামডাটা অনেকটাই ছোট আরো ওয়েভলেন্থটা ইন্টারনিউক্লিয়ন ডিস্টেন্সের সাথে কম্পেয়ারেবল। তার মানে এইখানে যে মোশনটা বা এনার্জি লেভেলটা সেটা কিন্তু, বা যে ওয়েভলেন্থটা, সেগুলো কিন্তু ক্লাসিক্যাল ক্যারেক্টার। বাট নিউক্লিয়াসের ক্ষেত্রে এনার্জি অনেক বেশি, অন্যদিকে ওয়েভলেন্থ অনেক কম, তার মানে এটা কিন্তু কোয়ান্টাম ক্যারেক্টারের। এই লিকুইড ড্রপ মডেল ধরে একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে বেথে-ওয়াইজেকার সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলা। সেই সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলাটা কি রিলেশন দেয় না, থিওরি অফ নিউক্লিয়ার ম্যাটার উইথ দ্য এক্সপেরিমেন্টাল ইনফরমেশন। যদি আমরা এম অফ এ কমা জেডটা ধরে নিই অ্যাটমিক মাস কোন একটা আইসোটোপের, তাহলে সেই এম অফ এ জেডটাকে বলা যায় জেড সংখ্যক হাইড্রোজেনের ভর প্লাস এন সংখ্যক নিউট্রনের ভর মাইনাস বাইন্ডিং এনার্জি। এবং অবশ্যই এন সমান এ মাইনাস জেড। তো এখান থেকে আমাদের একটা এক্সপ্রেশন আসে, সেটা হচ্ছে ভলিউম এনার্জি। তো আমরা কি জানি যে ভলিউম হচ্ছে 4/3 আর কিউ। তো আমরা যদি সেখানে আর এর মানটা বসিয়ে দিই, অর্থাৎ r0 a⁻1/3 তার হোল কিউ, তার মানে হয়ে যাচ্ছে 4/3 r0 এ। অর্থাৎ এই ভলিউম এনার্জি যেটা হবে সেটা হচ্ছে এই কনস্ট্যান্ট ইনটু এ। অর্থাৎ সেই ভলিউম এনার্জিটাকে ধরা যেতে পারে একটা কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট এভি ইনটু এ। ঠিক তেমনি ভাবে সারফেস বাইন্ডিং এনার্জিটা চলে আসবে। সারফেস, একটা স্ফেরিক্যাল সারফেসের এরিয়া হচ্ছে 4πr²। সেটা যদি আমরা ওই বসিয়ে দিই, তাহলে 4πr0 a⁻1/3 তার স্কোয়ার, মানে হয়ে যাচ্ছে a⁻2/3 আর একটা কনস্ট্যান্ট as। এই এনার্জিটা কিন্তু রিডিউস করে দেবে, বাইন্ডিং এনার্জিটাকে রিডিউস করে দেবে, তার জন্য এখানে একটা মাইনাস চিহ্ন ইউজ হবে, অর্থাৎ এটা হচ্ছে ES। ঠিক তেমনি ভাবে গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি যেমন করে আমরা এক্সপ্রেশন বের করেছিলাম, সেই গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জির মতো একটা কুলম এনার্জিও এখানে পাবো, যেটা হচ্ছে আমাদের চার্জ ডেন্সিটি ρc সমান JD/4/3 r0 কিউ ইন্টু এ, মানে আর কিউ এর মানটা r0 কিউ ইন্টু এ। তাহলে যদি আমাদের এরকম একটা ভলিউম থাকে এবং সেইটা যদি আর রেডিয়াস হয়, এবং তারপরে যদি আরও ডিআর পরিমাণ থিকনেস যদি বাড়ানো হয়, এই যে ডিআর পরিমাণ থিকনেস যদি বাড়ানো হয়, তাহলে সেই জন্যে আমাদের যেটুকু চার্জ এক্সট্রা হবে সেটা হচ্ছে চার্জ ডেন্সিটি ইন্টু এ রিংটার ভলিউম, অর্থাৎ 4πr² dr। তাহলে ওই ডিকিউ পরিমাণ চার্জকে ইনফিনিটি থেকে এই আর এর কাছে নিয়ে আসতে যে ওয়ার্কটা করতে হলো, সেই ওয়ার্ক ডানটাই হয়ে যাবে আমাদের বাইন্ডিং এনার্জি।
এবং সেটাকে আমরা যদি জিরো থেকে আর অর্থাৎ পুরো নিউক্লিয়াসের রেডিয়াস দিয়ে আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি জিরো থেকে আর পর্যন্ত, তাহলে আমরা কুলম এনার্জি পেয়ে যাব। ইসি সমান পেয়ে যাব মাইনাস এসি ইন্টু জেড স্কোয়ার এ টু দি পাওয়ার 1/3, যেহেতু এটাও বাইন্ডিং এনার্জিকে কমিয়ে দেয়। তাহলে ভলিউম এনার্জি টার্ম, সারফেস এনার্জি টার্ম এবং কুলম এনার্জি টার্ম। চতুর্থ নম্বরে রয়েছে অ্যাসিমেট্রি এনার্জি। অ্যাসিমেট্রি এনার্জি টার্ম, অ্যাসিমেট্রি এনার্জি টার্মটা কোথা থেকে আসে না, নিউট্রন এবং প্রোটনের যে সংখ্যার যে অ্যাসিমেট্রি বা তাদের এনার্জি লেভেলের মধ্যে যে অ্যাসিমেট্রি, সেইটার জন্য এই এনার্জি টার্মটা আসে। আমরা যদি বেশ কয়েকটা লেভেল ধরি, এগুলো যদি পি স্টেট হয়, এগুলো যদি এন স্টেট হয়, প্রত্যেকটা সেপারেশন যদি ডেল্টা করে হয়, এখানে নিউট্রনগুলোকে আমরা যদি ক্রস দিয়ে আঁকি, এদিকে প্রোটনগুলোকে যদি আঁকি, তো আমাদের যদি এন প্লাস জেড এই সংখ্যাটাকে আমরা যদি কনস্ট্যান্ট রাখতে চাই, মানে আমাদের টোটাল সংখ্যাটাকে আমরা যদি কনস্ট্যান্ট রাখতে চাই, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি এখানে প্রত্যেকটা স্টেটেই নিউট্রন ছিল, সরি এখানে তিনটে করে প্রোটন এবং নিউট্রন রয়েছে। এখন এই লেভেল 3 থেকে আমরা যদি একটা প্রোটনকে আমরা যদি এইখানে পাঠিয়ে দিই, মানে একটা প্রোটনকে এখানে সরিয়ে নিলাম, এখানে একটা নিউট্রন যোগ করলাম, তাহলে এখন এনটা হয়ে গেল 4, পিটা হয়ে গেল 2, তাহলে এন মাইনাস জেড হয়ে গেল 2, এবং যে এনার্জিটা সেটা কিন্তু এইখানে এনার্জিটা যদি আমরা 1 করে করে ধরি, অর্থাৎ এখানে টোটাল এনার্জি, এখানে টোটাল এনার্জি, আর এখানে যে অবস্থায় টোটাল এনার্জি ছিল, যদি পার্থক্য হয় ডেল্টা, তাহলে এখানটা যদি 0 হয়, এখানটা যদি ডেল্টা, এখানটা 2 ডেল্টা, এখানটা 3 ডেল্টা, এখানে 0, এখানে ডেল্টা, এখানে 2 ডেল্টা, তাহলে আগের এনার্জি ছিল 3 ডেল্টা, 3 ডেল্টা 6 ডেল্টা, এখন এনার্জি হয়ে গেল এইখানে 6 ডেল্টা, আর এইখানে আগে এনার্জি ছিল 3 ডেল্টা, 3 ডেল্টা 6 ডেল্টা, সরি এইখানে ডেল্টা, এখানে 2 ডেল্টা, এখানে 3 ডেল্টা, এখানে 4 ডেল্টা, এখানে ডেল্টা, এখানে 2 ডেল্টা, এখানে 3 ডেল্টা। তাহলে আগের এনার্জি ছিল 3 3 6 আর এইদিকে 6, মানে 12 ডেল্টা ছিল আগের এনার্জি। এখন কি হলো, এখন এনার্জি কিন্তু ডেল্টা পরিমাণ বেড়ে গেল, মানে লেভেলের এনার্জি ডেল্টা পরিমাণ বেড়ে যাওয়া মানে বাইন্ডিং এনার্জি ডেল্টা পরিমাণ কমে যাওয়া, মানে পার্টিকেলের এনার্জি যদি বেড়ে যায় তার মানে বাইন্ডিং এনার্জি কমে গেল, মানে কম পরিমাণ এনার্জি দিতে হবে। ঠিক একইভাবে যদি আরেকটাকে আমরা এখানে আরেকটা হায়ার লেভেলে যদি পাঠিয়ে দিই, তার মানে প্রথমটার জন্য ডেল্টা পরিমাণ কমেছিল, আর দ্বিতীয়টার জন্য এই ডেল্টা আর 2 ডেল্টা মোট 3 ডেল্টা পরিমাণ আরো কমে যাবে, অর্থাৎ 4 ডেল্টা পরিমাণ এনার্জি এখন আরো কিন্তু টোটাল কমে যাবে।
তার মানে জেনারেলি যদি আমরা বলি তাহলে n-z/2 সংখ্যক নিউক্লিয়ন এর যদি ডিক্রিজ হয় তাহলে বাইন্ডিং এনার্জি n-z/2 সংখ্যক নিউক্লিয়নের জন্য বাইন্ডিং এনার্জি ডিক্রিজ হবে মাইনাস অফ ডেল্টা ইন্টু n-z/2 তার হোল স্কোয়ার। মানে একটার জন্য ডেল্টা কমে যাচ্ছে, দুটোর জন্য 4 ডেল্টা কমে যাচ্ছে, এইভাবে। অর্থাৎ এখানে যে অ্যাসিমেট্রি এনার্জি, সেই অ্যাসিমেট্রি এনার্জিটা হয়ে যাচ্ছে মাইনাস অফ as ইন্টু n-z এর হোল স্কোয়ার বাই a। এন এর জায়গায় আমরা যদি মান বসিয়ে দিই মাইনাস as ইন্টু a মাইনাস 2z হোল স্কোয়ার বাই a। ঠিক তেমনি ভাবে আরেকটা টার্ম রয়েছে, সেটা হচ্ছে পেয়ারিং এনার্জি। পেয়ারিং এনার্জিটা কোথা থেকে আসে না, নিউক্লিয়াস যদি ইভেন সংখ্যক n আর ইভেন সংখ্যক p থাকে, সেটা সব থেকে বেশি অ্যাবান্ডেন্ট হয়, অর্থাৎ সব থেকে বেশি পরিমাণ সেটা দেখতে পাওয়া যায় এবং সেটা বেশি স্টেবল হয়। একটা যে কোনো অড হয়ে যায় যদি, তার তুলনায় বেশি স্টেবল হয়। তো সেইখানে আমাদের পেয়ারিং এনার্জিটা আমরা ব্যাখ্যা করতে পারি এইভাবে, এপি প্রপোর্শনাল টু a টু দি পাওয়ার -3/4 এবং ইপি সমান বলা হবে প্লাস মাইনাস ডেল্টা বাই a টু দি পাওয়ার 3/4। এটা ট্যাবুলার ফর্মে আমরা যদি দেখাই, তার মানে জেড, এন, এ এবং ডেল্টা। তো জেড যদি ইভেন হয়, এনও যদি ইভেন হয়, তাহলে এটাও ইভেন হচ্ছে এবং তখন ডেল্টার মানটা হয়ে যাবে 34। অন্যদিকে এটা যদি ইভেন হয় আর একটা যদি অড হয়, তাহলে যোগফলটাও অড হবে এবং তখন এই ডেল্টার মানটা 0 হয়ে যাবে। ঠিক একইভাবে এটা যদি অড হয়, এটা ইভেন হয়, তখনও ডেল্টার মানটা 0 হবে। দুটোই যদি অড হয়, এটা যদি ইভেন হয়, তখন আবার ডেল্টার মানটা বেড়ে যাবে 35। অর্থাৎ মাস নাম্বারটাকে যে কোনোভাবে ইভেন হতে হবে, সেই ক্ষেত্রেই একমাত্র বেশি পরিমাণে ডেল্টার ভ্যালু পাওয়া যাবে। এবং যদি প্লাস হয়, এখানে এক্সপ্রেশনটা যদি প্লাস থাকে তাহলে সেটা মোস্ট স্টেবল হবে, যদি মাইনাস হয় সেটা লিস্ট স্টেবল হবে। আর একটা লাস্ট টার্ম রয়েছে, সেটা হচ্ছে ম্যাজিসিটি অর সেল এনার্জি। যখন একটা সেল, একটা নিউট্রন বা প্রোটন এমন নাম্বার দ্বারা ফিল আপ হলো যে সেই সংখ্যাটা একটা ম্যাজিক নাম্বার, সেই ম্যাজিক নাম্বার 2, 8, 20, 28, 50, 82 আর 126, এইরকম নাম্বার দিয়ে যদি ফিল আপ হয়, তাহলে একটা স্মল লোকাল ম্যাক্সিমাম দেখতে পাওয়া যাবে। সেই বাইন্ডিং ফ্র্যাকশনের যে গ্রাফ, সেখানে আমরা যে ছোট ছোট পিকগুলো পেয়েছিলাম, এই পিকগুলোই হচ্ছে এক একটা করে লোকাল ম্যাক্সিমাম। সেই লোকাল ম্যাক্সিমামের পিকগুলো এক একটা করে ম্যাজিক নাম্বারকে ডিফাইন করছিল। অর্থাৎ সেইখানে যে ম্যাজিসিটি এনার্জি, সেটা এরকম একটা টার্ম পায়। অর্থাৎ এখন আমরা যে মাস ফর্মুলাটা অ্যাজ এ হোল পুরো প্রত্যেকটা টার্মকে কাজে লাগিয়ে লিখবো, অর্থাৎ ওই ইবির মধ্যে যে টার্মগুলো ছিল, সেই ইবির মধ্যে টার্মগুলোর মধ্যে একমাত্র ভলিউম টার্মটা পজিটিভ ছিল। তাহলে ইবিটা যেহেতু বিয়োগ ছিল, তাহলে ভলিউম টার্মটা শুধুমাত্র বিয়োগ হয়ে যাবে, আর বাকিগুলো যেহেতু মাইনাস ছিল, সেগুলো সব প্লাস হয়ে যাবে। এটা মাইনাস প্লাস করে দেবো পেয়ারিং এনার্জিটা। অর্থাৎ ওই গ্রাফে ভলিউম এনার্জিটা আমাদের যতটা পরিমাণ বেড়েছিল, বাকি টার্মগুলো আস্তে আস্তে একটু 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 করে কমিয়ে আমাদের একটা ইফেক্টিভ এরকম জায়গাতে আমাদের গ্রাফটাকে নেট বাইন্ডিং এনার্জি তাহলে এতটা আমাদের পাওয়া যাবে।
তো আমরা যদি এই সমস্ত টার্মগুলো থেকে আমরা যদি কমন নিয়ে নিই, তাহলে আমরা দেখতে পাবো যে কিছু টার্ম কনস্ট্যান্ট রয়েছে, যেখানে জেড নেই বা জেড স্কোয়ারও নেই। পেয়ারিং টার্মটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এই হোল স্কোয়ার ভাঙলে আমরা জেড স্কোয়ার পাবো। এখানে জেড স্কোয়ার আছে, এটা কনস্ট্যান্ট আছে, জেড নেই। এরকম ধরনের কনস্ট্যান্ট টার্মগুলোকে একসাথে আমরা এফ এ বলছি। যেগুলো এফ এস মানে জেড এর সাথে রয়েছে সেই কোফিসিয়েন্টটাকে পি বলছি, আর যে কোফিসিয়েন্টটা জেড স্কোয়ার আছে সাথে সেটা হচ্ছে কিউ বলছি। তার মানে এইরকম একটা ইকুয়েশনের আকারে এটা কিন্তু লেখা যায়, এম অফ এ জেড এর এই এক্সপ্রেশনটা। এই যে ইকুয়েশনটা কিন্তু একটা জেনারেল ইকুয়েশন অফ প্যারাবোলা, যেখানে মাস নাম্বার এর একটা পার্টিকুলার কোনো ভ্যালু রয়েছে। এই ইকুয়েশনটাকে আমরা যদি জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে পাবো পি প্লাস 2 কিউ জেড।